শ্রী অরবিন্দ এক জায়গায় বলেছিলেন যে সমগ্র ভারতবর্ষের হৃদয়ভূমি বিরাজমান এই বঙ্গদেশে এবং বঙ্গদেশের হৃদয় স্পন্দন অনুভূত হয় হুগলি জেলায়। অর্থাৎ হুগলি এই নামটির সঙ্গে অনেকেই পরিচিত এবং এই হুগলি প্রাচীন কাল থেকে একটি জনপদ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এই ভারতবর্ষের বুকে। এবং এই হুগলি জেলাটি যদি আমরা দেখি, মানচিত্রে যদি আমি এর অবস্থান দেখি, অর্থাৎ রাঢ় অঞ্চলের মধ্যবর্তী স্থানে, যেখানে গঙ্গা নদী বা যেটি ভাগীরথী নামে পরিচিত, সেই ভাগীরথী নদীর কোলে অবস্থান করছে। এবং দেখা যাচ্ছে যে বঙ্গদেশের প্রাচীনকাল থেকেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সমস্ত দিক থেকেই একটি ঐতিহাসিক, ভৌগোলিক গুরুত্বপূর্ণ বিষয় বা ইম্পর্টেন্স উঠে এসছে এই হুগলি জেলাকে বা হুগলিকে কেন্দ্র করে। আজকে আমি আলোচনা করব হুগলি জেলা সম্পর্কে এবং হুগলি জেলার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে। এবং এই হুগলি জেলা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য কোন বই থেকে জানা যায়, উৎকৃষ্ট পরিমাণ যে আকর গ্রন্থ, সেই কোন গ্রন্থ থেকে জানা যায়, সেই গ্রন্থকে নিয়েই আমরা হুগলি জেলা সম্পর্কে আলোচনা করব। বইটিকে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ। নমস্কার, আমি শ্রী আদিত্য চক্রবর্তী। বিভিন্ন দিনের মতো আজও বহুদিন পর আমি একটি বই এবং সেই বইয়ের রিভিউ নিয়ে চলে এলাম। দীর্ঘদিন এই বই রিভিউর ভিডিও আসেনি, একটু অসুস্থতা এবং পারিবারিক বিভিন্ন অসুস্থতাজনিত কারণের জন্য। এবং দীর্ঘদিন বাদে আজকে আমি সহমহিমায় চলে এসেছি একটি সুন্দর তথ্যপূর্ণ বইয়ের রিভিউ নিয়ে। এবং সেই বইটি আর কিছুই নয়, হুগলি জেলা। অর্থাৎ হুগলি জেলা হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা বর্তমানে। এবং এই হুগলি জেলার ইতিহাস এবং ভূগোল সেটা জানার জন্য প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই সমৃদ্ধশালী একটি জেলা বা ভূখণ্ডের যে বিষয় সম্পর্কে জানার জন্য আমি আজকে একটি বইয়ের অবতারণা করব, এই বইয়ের রিভিউ করব। এবং এই বই থেকে কিন্তু হুগলি জেলা সম্পর্কিত আকর গ্রন্থ বা বলা চলে এবং আকর যে তথ্য, সেগুলো আমরা এই বই থেকেই পাবো। অর্থাৎ এই সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস এবং তৎকালীন বঙ্গ সমাজ, হুগলি জেলার ইতিহাস জানার জন্য একটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং উৎকৃষ্ট বই। যত ছোট ছোট বই বেরিয়েছে আধুনিক কালে, সবই কিন্তু এই বইকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ প্রাথমিক উপাদান বলা চলে এই বইটিকে। আজকে আমরা এই বইটিকে রিভিউ করার চেষ্টা করব এবং তার পাশাপাশি আমরা হুগলি জেলা সম্পর্কিত ইতিহাস এবং ভূগোলের কিছু কিছু তথ্য জানার চেষ্টা করব, যেটা আমরা এই বই থেকেই জানতে পারি। প্রথমেই বলে রাখা প্রয়োজন, এই হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ এই বইটি হচ্ছে দুইটি খণ্ডে বিভক্ত, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। অর্থাৎ প্রথম খণ্ডটিকে আমি কভার দেওয়ার জন্য এই বইটির আসল যে কভারটা সেটা দেখানো সম্ভব হচ্ছে না, তবে এই যে দ্বিতীয় খণ্ডটা, এই একই দুটির কভার ছবি এবং এই দুটো বই সেম কভার ছবি। দুই খণ্ডে বিভক্ত এই গ্রন্থটি হুগলি জেলা সম্পর্কিত আকর যে গ্রন্থ, সেটা পূর্বেই আমি বলেছি, আরো একবার বলছি। তার কারণ হলো, অর্থাৎ হুগলি জেলা সম্পর্কিত যতটুকু পুঙ্খানুপুঙ্খ জানা সমস্তটাই কিন্তু এই বইটা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রসঙ্গত উল্লেখ্য, যদি আমরা দেখি ভৌগোলিক দিক থেকে যদি আমরা দেখি, অর্থাৎ ভাগীরথী নদীর কোলেই এই একটি ছোট্ট জনপদ যার নাম হুগলি। এবং এই হুগলি জেলা প্রাচীনকালে বর্ধমান জেলার সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ বর্ধমান জনপদ, হুগলি জনপদ বা জেলা আমরা এখন যারা দেখি পাশাপাশি দুটি জেলা, এবং এই দুটি ভূখণ্ডই কিন্তু বর্ধমান জনপদ বা বর্ধমান জেলা হিসেবে পরিচিত ছিল। অর্থাৎ হুগলি জেলা বর্ধমানের সঙ্গে সংযুক্ত ছিল। 1795 খ্রিস্টাব্দে 36 নম্বর আইন অনুযায়ী এই হুগলি জেলা বর্ধমান থেকে ডিভাইড হয় এবং তার পরবর্তীকালে কিন্তু হুগলি জেলার নতুন জেলা হিসেবে নামকরণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, রাজা রামমোহন রায়ের জন্ম আমরা জানি যে হুগলি জেলার রাধানগর, কিন্তু তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সেটা হুগলি ছিল না, তখন নামটা ছিল কিন্তু বর্ধমান। এই তথ্যটা সকলেই জানে, তাও আমি একবার বলে রাখলাম। এবং আমরা দেখতে পাই যে মধ্যযুগ থেকে শুরু করে প্রাচীন কালেও কিন্তু হুগলি জেলার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো হুগলি নামটি কিভাবে এসেছে যদি আমরা দেখি, অর্থাৎ একদা ভাগীরথী, বিভিন্ন ঐতিহাসিক মহল থেকে জানা যায় যে ভাগীরথী নদীর তীর বরাবর নাকি প্রচুর হোগলা গাছের জঙ্গল ছিল এবং সেখান থেকেই হুগলি জেলার নামকরণটা করা হয়। এবং অনেক ঐতিহাসিক বলেন, বিশেষ করে যদুনাথ সরকার স্যার বলেন যে হুগলি জেলার যে নামটি, সেটা নাকি পর্তুগিজদের গোলাগুলি, অর্থাৎ পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম ব্যবসা বাণিজ্য করতে এসেছিলেন এবং এসে হুগলি জেলায় কিন্তু দখল করে সেখানে বিভিন্ন ধর্মীয় এবং রাজনৈতিক ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। এবং তারা মাঝে মাঝে জলদস্যুর কাজও করতো। মধ্যযুগের সম্রাট শাহজাহান নাকি পর্তুগিজদের দমন করার জন্য বাহিনী পাঠিয়েছিলেন, মুঘল সেনাবাহিনী পাঠিয়েছিলেন। যাই হোক, সেই বিষয়ে আমি আর বিতর্কিত বিষয়ে আমরা যাচ্ছি না। তা পর্তুগিজরা যে গোলাগুলি, বন্দুক, বারুদ হুগলি জেলায় প্রথম কিন্তু নিয়ে এসেছিলেন এবং সেখান থেকে গোলাগুলি, সেখান থেকে ওগুলি, এখান থেকেই নাকি হুগলি নামকরণটি করা হয়েছে বলে অনেক ঐতিহাসিক মনে করেন।
দুই খণ্ডের এই বইটি আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই দুই খণ্ডের বইটিকে আমি একটি একটি করে আলোচনা করার চেষ্টা করব। এবং সে দেখতে পাচ্ছেন যে হুগলি জেলার ইতিহাস, বঙ্গ সমাজ সুধীর কুমার মিত্র, প্রথম খণ্ড এটি, আর দ্বিতীয় খণ্ড হুগলি জেলার ইতিহাস, বঙ্গ সমাজ সুধীর কুমার মিত্র। ঠিক আছে পাবো যে দেজ পাবলিশার্সের বইটি হুগলি জেলার ইতিহাস ও বঙ্গ সমাজ। তাহলে আমি প্রথম খণ্ড থেকেই শুরু করা যাক আলোচনা। হুগলি জেলার ইতিহাস সুধীর কুমার মিত্র বিদ্যাবিনোদ প্রণীত। প্রথমে এটা সিসি পাবলিশিং হাউস থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল, পরবর্তীকালে দেশ পাবলিশার্স এটিকে সম্পাদনা করেছেন। হুগলি জেলার একটি প্রাচীন মানচিত্র সেখানে কিন্তু দেওয়া আছে। হুগলি জেলার কামারপুকুর নামক স্থান হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান, এবং এই প্রসঙ্গ কিন্তু হুগলি জেলা বিখ্যাত। এই জন্য কিন্তু যুগাবতার শ্রী পরমহংসদেব রামকৃষ্ণের ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং রাজা রামমোহন রায়ও কিন্তু হুগলি জেলার মানুষ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সূচিপত্র এখানে কিন্তু দেওয়া আছে, এবং এই সূচিপত্র প্রাচীন হুগলি জেলার পরিচয়, প্রাকৃতিক পরিচয়, ভৌগোলিক অবস্থান, সামাজিক বিবরণ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সাহিত্য প্রসঙ্গ, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন পরিশিষ্টতে এখানে আলোচনা করা বিভিন্ন পাঠাগার বা শিক্ষার অগ্রগতি এই সম্পর্কিত প্রসঙ্গত উল্লেখ্য। অর্থাৎ যে কাপড়ের কলগুলো ইউরোপীয় আমলে গড়ে উঠেছিল, যেমন বঙ্গলক্ষ্মী কাপড় কল, তারপরে হচ্ছে বঙ্গলক্ষ্মী লিমিটেড, জয়শ্রী টেক্সটাইল, সবই কিন্তু আমাদের হুগলি জেলাতেই কিন্তু প্রথম তৈরি হয়েছিল, যেটা আজও কিন্তু সেটা রয়েছে। এবং আমরা দেখতে পাবো যে বিভিন্ন প্যারিচাঁদ মিত্র, কালীবসন্ত সিংহ, বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের কিন্তু এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং যে আমরা জানি যে প্রথম বাংলা ব্যাকরণ যে ন্যাথানিয়াল হ্যালহেডের লেখা, সেটা কিন্তু তার ছবিটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং চার্লস উইলকিন্সের ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে উইলিয়াম কেরি, মার্সম্যান, ওয়ার্ড, যে ত্রয়ী মিশনারি, তারা কিন্তু শ্রীরামপুর মিশনে কিন্তু প্রখ্যাত হয়েছিলেন, এবং প্রথম ছাপাখানা ভারতবর্ষে হুগলি জেলাতেই কিন্তু তৈরি হয়েছিল। এবং আরও এই মহান মহান ব্যক্তিত্বের ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। হাজী মোহাম্মদ মহসিন, যিনি কিনা যে হুগলি কলেজের স্কুল এবং মহসিন কলেজ বা হুগলি কলেজ তৈরি হওয়ার জন্য তিনি কিন্তু নিজের পৈতৃক সম্পত্তি দান করেছিলেন। এবং হুগলি জেলার যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কলেজ আছে, চন্দননগর গভর্নমেন্ট কলেজ, সেটাও কিন্তু কি না ফরাসি রাষ্ট্রীয় গভর্নর ডুপ্লের নাম অনুসারে কিন্তু ডুপ্লে কলেজ হিসেবে সেটি পরিচিত। দেখুন বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বের কিন্তু এখানে বিপ্লবী ঐতিহাসিক ব্যক্তিত্ব, এবং শ্রীরামপুর কলেজ, হুগলি কলেজের ভবন, চন্দননগর কলেজ, কন্যাগুরু উচ্চ বিদ্যালয়, বিখ্যাত বিভিন্ন শ্রীরামপুর পাবলিক লাইব্রেরি, জয়কৃষ্ণ লাইব্রেরি উত্তরপাড়া যেটা অবস্থিত, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছবি এখানে কিন্তু ধরা পড়েছে। হংসেশ্বরী মন্দির বাঁশবিড়িয়া যেটি আছে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এখানে ধরা পড়েছে। নৈহাটি ব্যান্ডেলের যে জুবিলি ব্রিজ, সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই ছবিগুলো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেওয়া হয়েছে। ফুরফুরা শরীফ, রিজদা সেবা সদন, এগুলো কিন্তু এখানে ছবি দেওয়া আছে। এবং বইয়ের প্রিন্টিং কোয়ালিটি যথেষ্ট সুন্দর, এবং বইটার যে আকৃতি, যে মোটা যে আকৃতি, তা কিন্তু খুবই সুন্দর আকৃতির বলা চলে। এবং পড়তে খুব যে অসুবিধা কিন্তু হয় না। দেখুন শুধু পুঙ্খানুপুঙ্খভাবে কীভাবে ইতিহাসকে এখানে চিত্রায়িত করা হয়েছে তার বলার অবকাশ রাখে না। অর্থাৎ গবেষকদের কাছে হুগলি জেলা সংক্রান্ত এই বইটি অমূল্য রতন বললেও কিন্তু ভুল বলা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম স্পষ্ট, এবং মোটা হওয়ার কারণেও যে লেখা পড়তে পারবো না সেটা কিন্তু নয়, খুব সুন্দরভাবে কিন্তু এটা এবং বিভিন্ন জায়গাতে ছক করে, তালিকা করে, তপশিল করে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। দ্বিতীয় খণ্ডটি আমরা দেখব যে দ্বিতীয় খণ্ডটি হচ্ছে বিভিন্ন শহর গুলিকে নিয়ে আলোচনা করা যায়, যেমন হুগলি চুচুড়া শহর, সপ্তগ্রাম, যা কিনা প্রাচীনকাল থেকে বন্দর হিসেবে ছিল, ত্রিবেণী, ধনিয়াখালী, পোলবা, প্রসঙ্গত উল্লেখ্য পোলবাতে আমার জন্মস্থান, পান্ডুয়া, মগরা, বলাগড়, ভদ্রেশ্বর, চন্দননগর, সিঙ্গুর, এই বিষয়গুলো। এবং চাপদানি থেকে ভদ্রেশ্বর বৈদ্যবাড়ি আমরা দেখতে পাই যে গঙ্গা নদীর চারপাশে নানা পাটকল কিন্তু এখানে খুব বিখ্যাত একটা কাঁচামাল কিন্তু ছিল, এবং সেই কাঁচামাল দিয়ে পাটের বিভিন্ন জিনিসপত্র পৃথিবী বিখ্যাত ছিল, যার অস্তিত্ব এখন খুব শ্রীহীন হয়ে পড়েছে বর্তমানে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছি যে এই বইটি একটা শহর নগর থেকে শুরু করে হুগলি জেলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব কিছুতেই কিন্তু এই বইটির জুড়ি মেলা ভার তার বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য, এই বইটি আমার স্যারের বই, এবং স্যারের কাছ থেকে নিয়ে বইটি আমি পড়ার চেষ্টা করেছি, এবং বইটি বর্তমানে আমার কাছেই রয়েছে। এবং বইটি আমি পড়াশোনা করার চেষ্টা করি যখন সময় পাই। এবং এই ধরনের বই যত পড়া যাবে পাঠকের তো অবশ্যই, এবং নিজের জেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু এখানে পাওয়া যাবে। আমার জন্মভূমি বলেই আমি হুগলি জেলা সম্পর্কিত ভালো ভালো কথা বলছি বা আলোচনা করছি, এই বিষয়টা নয়। অর্থাৎ হুগলি জেলা আমরা যদি প্রাচীনকাল থেকে দেখি, মধ্যযুগে দেখি, আইনি আবুল ফজলের লেখা আইনি আকবরী গ্রন্থেও কিন্তু হুগলি জেলার নামকরণ আছে, এবং হুগলির একটি সমৃদ্ধশালী সুবা হিসেবে কিন্তু তার নামকরণ পাওয়া যায়। এবং আধুনিক কালে যদি আমরা দেখি, আধুনিক কালের গল্প কিন্তু, ইতিহাস কিন্তু বলে যে আধুনিক ভারতবর্ষের ইতিহাসে হুগলি জেলা একটি সমৃদ্ধশালী জেলা। এবং আমরা সেখানে দেখি যে প্রথমে ইউরোপীয় যে সমস্ত বণিকরা ভারতবর্ষে এসেছিলেন, তারা কিন্তু হুগলি জেলাতেই প্রথম ব্যবসা বাণিজ্যের ঘাঁটি স্থাপন করেছিলেন। এবং সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিকভাবে হুগলি জেলাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একদম ব্রিটিশ কালের সূচনা লগ্ন থেকেই। আমরা সকলেই জানি যে হুগলির যে একটি ব্যান্ডেল ব্রাসিলিকা বলে একটি চার্চ আছে, যেটি ব্যান্ডেলে অবস্থিত, সেটি কিন্তু পর্তুগিজ যে সমস্ত জেসুইটরা তারা কিন্তু তৈরি করেছিলেন। এবং বইটি পড়লেই জানা যায় যে কিভাবে ইউরোপীয় বিভিন্ন কোম্পানিগুলি, যেমন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজ, ডাচ, ওলন্দাজ, এই সমস্ত যে ফরাসি, এই সমস্ত যে কোম্পানিগুলো
বৈদেশিক বা ইউরোপীয় বাণিজ্য গোষ্ঠীগুলো তারা ভারতবর্ষে যখন এসেছিল তখন কিন্তু হুগলি জেলাতেই তাদের কুঠি স্থাপন করা হয়েছিল। এবং আমরা জানি হুগলি জেলার বিখ্যাত ভারতবর্ষের বিখ্যাত দুই যে বন্দরের কথা আমরা জানতে পারি, তাম্রলিপ্ত এবং সপ্তগ্রাম। সারা প্রাচীন ভারতবর্ষ, মধ্যযুগে ভারতবর্ষ একটা গুরুত্বপূর্ণ দুটি বন্দর, এবং তার মধ্যে সপ্তগ্রাম বন্দরটি আমাদের হুগলি জেলাতেই অবস্থিত। অর্থাৎ আমরা জানি যে রাজনৈতিক দিক থেকে কিভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চুঁচুড়াগাঁও থেকে। এবং চুঁচুড়া শহরটা ছিল ডাচদের অধীনস্থ, শ্রীরামপুর ছিল ওলন্দাজদের অধীনস্থ, চন্দননগর ছিল ফরাসিদের অধীনস্থ। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি গ্রিসরা বিভিন্ন বাণিজ্য কুঠি তৈরি করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছি ত্রিবেণীতে ইংরেজরা এসে তাদের বিভিন্ন বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন। এবং আমরা যদি এখন ত্রিবেণী থেকে চুঁচুড়া শহর পর্যন্ত গঙ্গার ধার বরাবর আমরা অটো করে আসি বা সাইকেলে করে আসি, তখন দেখতে পাবো যে ওই এখন অনেকটা শ্রীহীন হয়ে পড়েছে, কিন্তু আমরা তাও দেখতে পাবো যে রাস্তার দুই ধারে কিভাবে 18th সেঞ্চুরি ইংল্যান্ডে যেমন বিভিন্ন কারখানা গড়ে ছিল, কারখানার পাশে চওড়া ফুটপাথ ছিল এবং তার পাশে ত্রিফলা লাইট ছিল, সেই বিষয়গুলি কিন্তু এখনো কিছু কিছু ভাবে শ্রীহীন হয়ে পড়লেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে চিত্রায়িত করা হয়েছে। বা এখনো রাজনৈতিক বিষয়ের আরেকটি বিষয় আমরা দেখি যে বৈপ্লবিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল এই হুগলি জেলা। এবং কানাইলাল দত্ত থেকে শুরু করে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বা স্যার জ্যোতিষচন্দ্র ঘোষ থেকে শুরু করে সমগ্র বিখ্যাত বৈপ্লবিক কার্যকলাপের প্রধান ঘাঁটি ছিল হুগলি এবং চুঁচুড়া শহরটি। আজও অলিতে গলিতে বৈপ্লবিক কর্মকাণ্ডের আভাস কিন্তু আমরা প্রাচীনকালের ইতিহাসের বহমানতা আমরা সাক্ষ্য আমরা পেয়ে থাকি নিত্য নৈমিত্তিক বিভিন্ন ইট কাঠ পাথরের মধ্যে। অর্থাৎ বৈপ্লবিক আন্দোলনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই হুগলি জেলা। এছাড়া অর্থনৈতিক দিক আমরা জানি যে হুগলি জেলার আলু খুব বিখ্যাত, সারা জগৎ বিখ্যাত। এবং শুধু আলুই নয়, বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ প্রাচীনকাল থেকে আমরা দেখি যে শ্রীপুরের নৌ শিল্প, অর্থাৎ ভারতবর্ষের নৌকা তৈরি হতো একমাত্র শ্রীপুর থেকে, যেটা এখন আর তার কোনো অস্তিত্ব নেই। বলাগড়ের শ্রীপুর বলে জায়গা যেটি ছিল, সেখানে কিন্তু নৌকা শিল্প বা নৌ শিল্প কিন্তু প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত খুব সুন্দরভাবে সেখানে কিন্তু গড়ে উঠেছিল। এছাড়া ইউরোপীয়রা যে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসে কেনাবেচা করতো, তার প্রধান প্রাণকেন্দ্র ছিল হুগলি। তখনও কলকাতা সেইভাবে গড়ে ওঠেনি। এই জন্য হুগলি জেলাটাকে আমরা জানি যে হুগলি জেলাটাকে অষ্টাদশ শতাব্দীর ইউরোপ বলা হয়, ভারতবর্ষের ইউরোপ বলা হয় এই হুগলি জেলাকে। এবং এই হুগলি জেলাটাকে কিন্তু ইংরেজরা বা তারও আগে ডাচ, ওলন্দাজ বা ফরাসিরা নিজের নিজের এলাকা ভাগ করে শহরটিকে কিন্তু হুগলি জেলার বিভিন্ন শহরগুলিকে কিন্তু ঠেলে সাজিয়েছিলেন। সেই থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে, ঐতিহ্য কিন্তু এখানে জড়িয়ে আছে। এছাড়া বিভিন্ন ধরনের চন্দননগরের জলভরা সন্দেশ, জনাইয়ের উপ সন্দেশ থেকে শুরু করে এরকম নিত্য নৈতিক বা গুপ্তিপাড়ার যে সাংস্কৃতিক রথ শিল্প, অর্থাৎ গুপ্তিপাড়ার রথ বা এই ধরনের যে বিষয়গুলো, সেটা কিন্তু বা মেলা, এই বিষয়গুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া আমরা দেখতে পাই হুগলি জেলা ভাগীরথী নদীর কোলে অবস্থিত হওয়ার জন্য আমরা যেটা জানতে পারি বই থেকে, যে সুজলা সুফলা শস্য শ্যামলা হয়েছে। শুধু গঙ্গা নদী নয়, অর্থাৎ ত্রিবেণী সঙ্গম যেটা উত্তরপ্রদেশের আমরা দেখতে পাই, সেটা কিন্তু এই হুগলি জেলাতেও বহমান। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কুন্তী, সরস্বতী এবং গঙ্গা নদীর সঙ্গম স্থল ত্রিবেণী নামক একটি তীর্থক্ষেত্র কিন্তু এখানেও রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি, অর্থাৎ কানা নদী থেকে শুরু করে কুন্তী, সরস্বতীর বিভিন্ন শাখা কিভাবে দ্বারকেশ্বর, কিভাবে এই হুগলি জেলাকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলেছে। এর পাশাপাশি যদি আমরা দেখি যে ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ডানলপ রবার ফ্যাক্টরি, এবং সেখান থেকে রকেটের বা উড়োজাহাজের টায়ার তৈরি হতো, জগৎ বিখ্যাত সেই কোম্পানি ছিল। কিন্তু আজ তার কোনো অস্তিত্ব সেইভাবে আমরা নেই। ডানলপ টায়ার ফ্যাক্টরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই যুগের অর্থনৈতিক বিভিন্ন বিষয়। এছাড়া আমরা দেখি যে ওম্যালি সাহেবের গেজেট থেকে জানা যায় যে প্রথম বরফ কিন্তু হুগলি জেলাতেই, বিভিন্ন সাহেবদের মজলিসে এই বরফ কিন্তু এসেছিল ভারতবর্ষের প্রথম এই হুগলি জেলাতে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে হুগলি জেলা কিন্তু আধুনিক ভারতবর্ষের চালচিত্রের সর্বপ্রথম জ্বলে ওঠা যে দ্বীপ, আধুনিকতার দ্বীপ, সেই দ্বীপ হলো হুগলি জেলা। তো হুগলি জেলা প্রাচীন নগরীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের হুগলি যে জেলাটি, সেই জেলা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জানতে এই বইটিকে প্রত্যেকেই একবার করে হলেও আলোচনা বা পড়াশোনা করার চেষ্টা করা উচিত। তাহলে আমরা দেখলাম এই বই সম্পর্কে, এবং এই বই সম্পর্কে রিভিউ করার পাশাপাশি আমরা কিছু কিছু হুগলি জেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারলাম। এবং যদি এই বিষয়গুলি ভালো লেগে থাকে আপনাদের কমেন্টে অবশ্যই জানান, এবং অন্যদের দেখার জন্য সুযোগ করে দিন। এবং নতুন নতুন বিভিন্ন বুক রিভিউ এবং ছোটখাটো এই ইতিহাস সম্পর্কিত আলোচনা এখানে কিন্তু আমরা করে থাকি। নমস্কার, সকলে ভালো থাকবেন।